দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ঐতিহ্যের আলো আর সম্প্রীতির ডাক নিয়ে ফের এলো পহেলা বৈশাখ। 1433 বঙ্গাব্দ বরণে প্রস্তুত সারা দেশ। নতুন বছরের প্রথম দিনেই কৃষকরা হাতে পাচ্ছেন আলোচিত কৃষক কার্ড। থাকছে ঋণসহ অন্তত 10টি সুবিধা। ঢাকায় ফুয়েল পাস চালু হলেও মিলছে না সুফল। পাম্পে জ্বালানি তেলের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা। রেমিটেন্স ম্যাজিকে দাঁড়িয়ে দেশের অর্থনীতি আমদানি সহ অর্থনৈতিক গতিশীলতার কাজে লাগাতে পরামর্শ। দর্শক এছাড়াও সংবাদে আরও যা থাকছে, গাড়ির ব্লাইন্ড জোন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এই ব্লাইন্ড জোনের কারণেই প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এবারে পুরো আয়োজন। পুরনো সব জীর্ণতা ও গ্লানি মুছে চৈত্রের দাবদাহ ও রুক্ষতা পেরিয়ে প্রকৃতিতে এখন নতুন বছরের আগমনী বার্তা। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বরণ করে নেওয়া হবে 1433 বঙ্গাব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু করা অনুষদে সম্পন্ন হয়েছে বৈশাখী শোভাযাত্রার আয়োজন। নববর্ষের দিন সকাল 9টায় বের হবে এই শোভাযাত্রা। 1330 বঙ্গাব্দের পহেলা বৈশাখে বিশ্বকবি লিখেছিলেন, তবু মন একটা বিশেষ দিনের প্রয়োজন অনুভব করে, যেদিন সে প্রথম দিনকে আপনার মধ্যে বন্ধনমুক্তভাবে উপলব্ধি করতে পারে। আবহমান কালের বাঙালির ঐতিহ্যের বরণডালা সাজিয়ে বিপুল আয়োজনের মধ্য দিয়ে 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাতে তৈরি সবাই। বাঙালির জীবনের উৎসবের রং ছড়িয়ে এবার এসেছে সেই পহেলা বৈশাখ। ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সব মানুষ সামিল হবেন এই বৈশাখী উৎসবে। নামের বিতর্ক ছাপিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ নিয়েছে বৈশাখের ঐতিহ্যবাহী শোভাযাত্রার প্রস্তুতি। এবারে শোভাযাত্রায় লোকজ ঐতিহ্যের মিছিলে 5টি মোটিভ প্রাধান্য পেয়েছে। এগুলোর মধ্যে লাল ঝুটির মোড়ক, দোতারা, সোনারগাঁয়ের কাঠের হাতি, শান্তির প্রতীক পায়রা এবং কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ট্যাপা ঘোড়া। লাল ঝুটি মোরগের পেছনে সূর্যের কাঠামো দিয়ে গ্রামীণ সকালে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বাউল ও গ্রামীণ ঐতিহ্যের প্রতীক হিসাবে থাকছে দোতারা। লোকজ ঐতিহ্যের প্রতীক হিসাবে থাকছে সোনারগাঁয়ের কাঠের হাতি। শান্তির বার্তা দেবে পায়রা। মোরগ দেখবেন পিছনে হচ্ছে সূর্য আছে, এটা দিয়ে আসলে নতুন সূর্যোদয় বা হচ্ছে আপনার একটা ভোর হওয়ার যে নতুন সূচনা, সেটাকে উপস্থাপন করা হয়। পায়রাটা হচ্ছে শান্তির প্রতীক। আমরা এখন অনেক একটা অশান্তিময় টাইম পার করছি, তো এরকম একটা সময় শান্তির বার্তা হিসেবে এই মোটিভটা ইউজ করা হয়েছে। আমরা যখন বহির্বিশ্বের যে কোনো প্রান্তে আমরা যাই, সেখানে যদি কোনো একটা জায়গায় এই মোটিভগুলো আমাদের সামনে পড়ে, দেখা যায় যে প্রথম কথায় আমাদের আসে যেটা আমার বাংলার জিনিস। চারুকলার সীমানা প্রাচীরে আঁকা হয়েছে নকশি কাঁথার আলপনা, আর ভেতরে টাঙিয়ে রাখা হয়েছে 5টি পটচিত্র। এসব পটচিত্রে সুন্দর বনজীবীদের দেবী বনবিবি, বাংলা নববর্ষের প্রবর্তক মুঘল সম্রাট আকবর, বাংলাদেশের অভ্যুদয় ও স্বৈরাচার বিরোধী আন্দোলন, লোকজ চিত্রকলার গাজীর পট এবং মঙ্গল কাব্যের মনসা মঙ্গলের অন্যতম চরিত্র বেহুলাকে তুলে ধরা হয়েছে। এবারে বৈশাখী উৎসব উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় পটচিত্রটা আমরা র্যালিতে নিয়ে যাব। এটা আমি মনে করি আমার দেশের জন্য একটা বড় পাওয়া। বড় মোটিভ তো জানেন 5টা হচ্ছে, আর তাছাড়া যে হাতে ক্যারি করবে সেরকম অনেকগুলো থাকছে, প্রায় 200-300 থাকবে। জাতীয় পতাকা থাকবে প্রায় 200-250 থাকবে। বর্ষবরণ উপলক্ষে এবারের আয়োজনের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনর্জাগরণ। প্রকৃতিতে নতুন বছরের আগমনী বার্তা, রাত পোহালেই পহেলা বৈশাখ। ঐক্য, সম্প্রীতি আর মানবিক মূল্যবোধে নতুন বছরের এই দিনে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই চাওয়া সকলের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, বাংলা নববর্ষ বরণ নিয়ে এবারে চারুকলা থেকে যুক্ত হয়েছেন জহিরুল মহসান। কথা বলবো তার সঙ্গে। মহসান, আমি দেখতে পাচ্ছি আসলে রাত পোহালেই তো নতুন বছর, বাংলা বছর। কেমন আয়োজন, প্রস্তুতি কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। রুবায়েত, কিছুক্ষণ পরই আসলে
বাংলা নববর্ষ 1433 শুরু হচ্ছে এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটাই এখন আসলে চারুকলায় চলছে। আমার পেছনে যে মোটিভগুলো দেখছেন সবগুলোই কিন্তু প্রস্তুত, তবে একটি মোটিভে এখন আমরা দেখছি যে রং করার যে কাজটি রয়েছে সেটি এখনো বাকি রয়েছে এবং মোটিভগুলো কিভাবে করে শোভাযাত্রায় ওঠানো হবে এবং সেই ভ্যান আনা হয়েছে, যে ভ্যানগুলোতে করে মোটিভগুলো শোভাযাত্রায় নেওয়া হবে এবং এখানে যারা চারুকলার শিক্ষার্থীরা রয়েছেন এবং তাদের পরিবার তারাও কিন্তু এখন এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আসলে চৈত্র সংক্রান্তির যে উৎসব ছিল সেটি শেষ হয়েছে এবং সেই উৎসবে যারা ছিলেন তারা এখন মোটিভগুলো দেখতে এখানে এসেছেন, তারা ভিড় করছেন, অনেকে ছবি তুলছেন। তবে শেষ মুহূর্তে আমি যেটাই দেখছি আসলে এখানে যে নিরাপত্তা বলয় রয়েছে বেশ ভালো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে কড়াকড়ি করা হয়েছে প্রবেশ, যারা বহিরাগত তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী তাদেরই কেবল শুধু প্রবেশের অধিকার রয়েছে এবং সকালে আসলে এই প্রবেশদ্বার যে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা সকালে খুলে দেওয়া হবে যাতে নির্বিঘ্নে ঢাকাবাসী নববর্ষ উদযাপন করতে পারে। আমরা দেখছি যে যেই মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো সাজানো রয়েছে, একটি মোটিভ পেছনে সেই মোটিভে রং করার কাজ চলছে এবং শেষ মুহূর্তে মোটিভে কোথাও কোনো রং করা বাকি রয়েছে কিনা সেগুলি আসলে শিক্ষার্থীরা করছেন এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি যে বিকেল থেকেই চৈত্র সংক্রান্তির উৎসব শুরু হয়ে গিয়েছে এবং চৈত্র সংক্রান্তির উৎসবের মধ্য দিয়েই কিন্তু বৈশাখের যেই আগমনী বার্তা সেটা শুরু হয়ে যায় এবং বৈশাখী যেই মেলা এবং বৈশাখ উদযাপনের যে আয়োজন সেগুলো কিন্তু আজ বিকাল থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এবং এই উৎসব চলবে 4-5 দিন। রুবায়েত, জহিরুল মহসেন যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই সহকর্মী জানাচ্ছিলেন সবশেষ আপডেট। পহেলা বৈশাখ উদযাপন ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। তিনি জানিয়েছেন অপ্রীতিকর ঘটনা এড়াতে 3 শতাধিক টিম এই মুহূর্তে মাঠে মোতায়েন রয়েছে। এছাড়া সাদা পোশাকেও চলছে সতর্ক প্রহরা। 2001 সালে রমনা বটমূলে ভয়াবহ বোমা হামলার ঘটনা মাথায় রেখে এরপর থেকেই সেখানে বর্ষবরণ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এবারের উদযাপন ঘিরেও তার ব্যতিক্রম হয়নি। সোমবার সকালে রাজধানীর রমনা বটমূলে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে যান বাহিনীর মহাপরিচালক। জানান, রমনা বটমূল সহ যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠান হবে সেসব এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। 181টি পিকআপ পেট্রোল টিম, 127টি মোটরসাইকেল পেট্রোল টিম সহ সর্বমোট 308টি টহল এবং সাদা পোশাকের নজরদারি সহ র্যাবের সদস্যগণ মোতায়েন থাকবেন। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেউ যাতে অপতথ্য দিয়ে সহিংসতা তৈরি করতে না পারে সেজন্য সার্বক্ষণিক সাইবার টিম প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং এর মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এদিকে ডিএমপি জানিয়েছে নগরবাসীর পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে 6000 পুলিশ মোতায়েন করা হচ্ছে। ইম্পর্টেন্ট যেই স্থানগুলোতে আমাদের জনসমাগম হতে পারে সেগুলিকে সামনে রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পোশাকে এবং সাদা পোশাকে ট্রাফিক পুলিশ সহ প্রায় 6000 পুলিশ সদস্য আমাদের বিভিন্ন নিরাপত্তা স্তরে মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুটে সিসিটিভি, ভিডিও ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে বলেও জানান তিনি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখ ঘিরে বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া। বেশ কিছুদিন ধরে জ্বালানি তেল সংকটে সাগরে মাছ ধরতে যেতে পারেননি বেশিরভাগ জেলে। ফলে নদীর ইলিশই ভরসা, এ কারণে বেড়েছে দাম। বাজারে সীমিত পরিসরে ছোট ও মাঝারি সাইজের ইলিশের দেখা মিলছে, তবে বড় ইলিশ অনেকটা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এমন সময় পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের দাম বেড়েছে কয়েক গুণ। ডিজেলের সংকটের কারণে জেলেরা সাগরে যেতে পারতেছে না, এজন্য ইলিশের দাম অনেক বৃদ্ধি। জালিয়াতে সমস্যা, জাল বাইতে না তৈলের কারণে আবার এক যেতে আছে আবার বৈশাখ গেলে মাছ হইলে দাম কমে যায়। জ্বালানি তেল সংকটে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেনি অধিকাংশ ফিশিং বোট। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর এই সময়ে বাজারে ইলিশ সরবরাহ ভালো থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন।
টাকা পয়সা ছাড়িয়ে নদীতে, আমরাও এখন আরবে মাছ আসছে না, আমরা বিক্রি করতে পারছি না, আমদানি রপ্তানি টোটালি বন্ধ। একটা বোর্ডে 5 মণ মাছ পাইলে 20 কেজি ধাক্কাও হয়, ওই মাছটা বিক্রি হইতেছে 32-33 হাজার টাকা মণ। মাছের অনেক মূল্য বৃদ্ধি, অনেক। পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতেও। পটুয়াখালী শহরের নিউ মার্কেটের মাছের বাজার সহ জেলার সকল বাজারে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। 900 থেকে 1100 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 3500 থেকে 4000 টাকায়, আর 700 থেকে 800 গ্রামের মাছ 2500 থেকে 2800 টাকা। এছাড়া 400 থেকে 600 গ্রামের ইলিশ 700 থেকে 750 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। নদীতে বাস্তায় আমরা মাছ এই বাজারে ওঠে না। আগে ছিল ধাক্কা 500 টাকা কেজি, আর কেজি 300 টাকা বেশি কিনা লাগে। চাইছিলাম যে পয়লা বৈশাখ বাচ্চাদের নিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, কিন্তু আসলে পারি না, যার জন্য পাঙ্গাস মাছ কিনে নিয়ে গেলাম। জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব আগামী ইলিশ মৌসুমেও পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। নতুন বছরের প্রথম দিনই কৃষকরা হাতে পাচ্ছেন বহুল আলোচিত কৃষক কার্ড। এর অংশ হিসেবেই মঙ্গলবার দেশের 10টি জেলায় পরীক্ষামূলকভাবে এই কার্ড চালু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচি উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন। সোমবার সচিবালয়ে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি আরও বলেছেন, কৃষকদের সরাসরি ক্ষমতায়ন ও কৃষি খাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই এই কৃষক কার্ডের লক্ষ্য। প্রাথমিকভাবে আমাদের 20,000-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলায় প্রণয়ন করা হবে। শুধুমাত্র টাঙ্গাইলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে 15 জনকে প্রণয়ন করবেন কৃষক কৃষাণে, এবং সেই কৃষক কার্ড টাঙ্গাইলে 1500-এর বেশি কৃষক কৃষাণের হাতে তুলে দেওয়া হবে। দেশের অন্তত 20,671 জন ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে আগামীকাল কৃষক কার্ড তুলে দেবে সরকার। এই কার্ডের আওতায় বছরে 2,500 টাকা সহ আরও কিছু সুবিধা পাবেন কৃষকরা। প্রাক পাইলটিং কার্যক্রমের জন্য ব্যয় হবে 8,34 লাখ টাকা। এই ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর দেশের 15টি উপজেলায় হবে পাইলট কার্যক্রম। বাংলা নতুন বছরে শুরু হতে যাচ্ছে কৃষক কার্ড বিতরণ, যা শেষ হবে 3 ধাপে: প্রাক পাইলটিং, পাইলটিং এবং দেশব্যাপী কার্যক্রম। প্রাক পাইলটিং পর্যায়ে কার্ড পাচ্ছেন 10টি জেলার 11 উপজেলার কৃষক। ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষী বা আহরণকারী, প্রাণী সম্পদ খাতে নিয়োজিত খামারি ও দুগ্ধ খামারি, লবণ চাষী, ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণীর কৃষকরা পাবেন কার্ডের সুবিধা। 11 এপ্রিল পর্যন্ত 22,065 জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পহেলা বৈশাখ কার্ড দেওয়া হবে 20,671 জনকে। কৃষক কার্ড মূলত একটি ডেবিট কার্ড। সোনালী ব্যাংকের স্থানীয় পর্যায়ের শাখায় এরই মধ্যে সংশ্লিষ্ট কৃষকদের নামে এই কার্ডের বিপরীতে ব্যাংক হিসাব খোলা হয়েছে। ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ও সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা সহ মোট 10টি সুবিধা পাবেন কার্ডধারী কৃষকরা। কার্ডের মাধ্যমে কৃষকেরা সংশ্লিষ্ট ডিলারের কাছে সরবরাহ করা পয়েন্ট অফ সেল বা POS মেশিন ব্যবহার করে সার, বীজ, মৎস্য ও প্রাণী খাদ্য সহ বিভিন্ন কৃষি উপকরণ কিনতে পারবেন। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও উত্তেজনার প্রভাব থেকে মুক্ত হতে পারছে না দেশের জ্বালানি খাত। তেলের জন্য প্রায় 1.5 মাস ধরে যানবাহনের চালকদের মধ্যে হাহাকার বিরাজ করছে। এই অবস্থায় ফুয়েল পাস চালু করা হলেও ভোগান্তির যেন শেষ হচ্ছে না। রাজধানীর অনেক ফিলিং স্টেশনের কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত কখনো লুডো খেলে, কখনো বা গল্প গুজব করে অলস সময় পার করছেন। কয়েক সপ্তাহ ধরেই এমনটি ঘটছে। 7 রাস্তা এলাকায় সোমবার সকালে চলন্ত অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যায় বাসটি। চালক জানালেন তেল শেষ। পরে যাত্রীদের অন্য বাসে তুলে দেওয়া হয়। গাড়িটি সরিয়ে নেয় পুলিশ। মাঝ রাস্তায় নষ্ট হলো। কালকে রাত্রে আমি তেল ঢুকিয়ে থুয়ে দিয়েছি, তেলটা মনে হয় চুরি হয়ে গেছে যত সম্ভব টাঙ্কির থেকে। আমি আর বলতে পারি না। এখন এইখানে আইসা যখন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, তখন আমি টাঙ্কির মুখ খুলে দেখি তালা ভাঙা আমার। এটি আসাদগেট এলাকার একটি ফিলিং স্টেশন। এখানে তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি। কেউ কেউ রবিবার রাত থেকে লাইনে রয়েছেন। যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার ভয়ে গাড়ি ছেড়ে কোথাও যাওয়ার সুযোগ নেই। এটা আপনার রাত 11টার সময় আসছি তো এক লাইনে,
আপনার তেল যখন আসবে তখন 2500-2000 টাকা এরকম দিবে। এই যে খাওয়া দাওয়া করি নাই, গোসল তো বাইরে, কালকে রাত্রে আসছি এবং তো গাড়ির কাছে কোথাও যাওয়া যায় না গাড়ি রেখে। একটু ভিন্ন চিত্র পাওয়া গেল বিজয় সরণির এই পাম্পে। এখানে তেল থাকলেও ফুয়েল পাস কাজ না করার অভিযোগ করেন কেউ কেউ। সরকার যে অ্যাপস দিছে, অ্যাপসও কাজ করতেছে না, তাহলে আমরা কোথায় যাব? আমাদের টাইম টু টাইম অফিসে ঢুকতে হয়। ফুয়েল পাস এখনো কাজ করতেছে না আমাদেরটা, আমরা ট্রাই করেছি, এই যে এখনো লগইন নিচ্ছে, আবার পরবর্তীতে আবার ওটা অটো চলে যাচ্ছে। পাম্পের কর্মীরা জানান তারা চাহিদা মতো তেল পাচ্ছেন না, তাই গ্রাহকদের প্রত্যাশা পূরণ করা কঠিন হয়ে পড়ে। যারা তেল নিত না তারাও এখন তেল নিচ্ছে, এই জন্য সবাইকে কোটা করে দিচ্ছে। অনেক পাম্প মানে যেখান সেখান থেকে নিত, এখন মনে করেন সবাইকে সরকার ভাগ করে দিচ্ছে যে এক গাড়ি করে সবাইকে মাল দিবেন। সংকট আছে, কিন্তু আমাদের মেন্টালিটির ঘাটতি অনেক। ওই গাড়িতে 14 লিটার 15 লিটার তেল ধরে, দেখা যাচ্ছে 2 লিটার 3 লিটার তেল ধরতেছে, বাকি কিন্তু ফুল আছে, উনি নেবেনি, প্রয়োজন নাই, কিন্তু কামিং 5 ডেজ লাগবে না, তারপরে ওরা নেবে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় জ্বালানি তেলের বৈশ্বিক সংকট। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রেমিটেন্স ম্যাজিকে দাঁড়িয়ে রয়েছে দেশের অর্থনীতি। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে রেকর্ড $27 বিলিয়ন প্রবাসী আয় এসেছে বাংলাদেশে, যা আগের বছরের চেয়ে $5 বিলিয়ন বেশি। আমদানি সহ অর্থনীতির গতিশীলতা ফেরাতে বাড়তি প্রবাসী আয় কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। গত মাসে প্রবাসী আয় নতুন রেকর্ড হয়েছে। মার্চে দেশে 3.75 বিলিয়ন বা 375 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এর আগে 2024 সালের জুলাই থেকে 11 এপ্রিল 2025 পর্যন্ত রেমিটেন্স এসেছিল $22.81 বিলিয়ন, আর 2025 জুলাই থেকে 11 এপ্রিল 2026 পর্যন্ত রেমিটেন্স এসেছে $27.43 বিলিয়ন, শতকরা যা 20.2% বেশি। নানান ধরনের প্রণোদনায় ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বেড়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। এখনো পর্যন্ত সরকার ঘোষিত যে 2.5 মিলিয়ন ওয়ার্কার্স রেমিটেন্সের উপরে আছে, সেটা বহাল আছে। এটা আমাদের প্রবাসী ভাইদেরকে উৎসাহিত করে। আসলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার হচ্ছে, যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের একটা কনফিডেন্স, যে রেমিটেন্সটা যেন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে সাথে যেন ইনস্ট্যান্টলি তার বেনিফিশিয়ারি পেয়ে যায়। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $34 বিলিয়ন। কয়েক মাসে বাংলাদেশ ব্যাংক কোনো অর্থ বাজার থেকে তুলে নেয়নি, যেটা স্বাভাবিকভাবে আমরা করে থাকি, যে যদি নেট ওপেন পজিশন 600 থেকে 700 হয়ে যায় তখন বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার ক্রয় করে। কিন্তু আমরা এই ক্ষেত্রে প্রায় 1 বিলিয়ন বা তারও বেশি হওয়ার পরেও বাংলাদেশ ব্যাংক কোনো অর্থ তুলে আনেনি, এটাকে অ্যাভেলেবল রেখেছে যাতে আমদানিটা স্মুথ থাকে। আমদানি সহ অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে রেমিটেন্সের অর্থ কাজে লাগানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বেড়েছে, আরও বাড়বে সামনে আমি মনে করি, এবং এটা আমার রিজার্ভের উপরে একটা ভালো ইম্প্যাক্ট ফেলতেছে। আমার আমদানি বাড়াতে হবে, আমদানি বাড়তে হবে। আমদানি কিন্তু চুপ হয়ে আছে, হ্যাঁ, অর্থাৎ এই টাকাটা খরচ করার পথ বের করতে হবে। কারণ আমদানি বাড়লেই আমার এখানে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লেই আমার রপ্তানি প্লাস আমার দেশের ভিতরের সাপ্লাই সক্ষমতা বাড়বে। এছাড়া বৈশ্বিক সংকট তীব্র হলে রিজার্ভ ও ডলারের ওপর চাপ আসবে, তাই রিজার্ভের মজবুত ভিত ধরে রাখার কথাও বলছেন অর্থনীতিবিদরা। প্রবাসী আয় বা রেমিটেন্সের এই ইতিবাচক ধারা অব্যাহত রাখতে দক্ষ জনশক্তি রপ্তানি আর প্রবাসী আয়ে প্রণোদনা অব্যাহত রাখার কথা বলছেন এ খাতের বিশ্লেষকরা। অন্যদিকে রেমিটেন্সের অর্থ ফেলে না রেখে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর পরামর্শ বিশ্লেষকদের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিলেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীতে এক সেমিনারে বক্তব্যকালে এমন হুঁশিয়ারি দেন তিনি। জামাতের আমির বলেন, বর্তমান সরকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং সংসদ সদস্যদের সবাই 24-এর গণঅভ্যুত্থানের ফসল, কিন্তু এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে বর্তমান সরকার। গণভোটের রায় বাস্তবায়নে যে আন্দোলন শুরু হয়েছে তা সফল না হওয়া পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন তিনি। শেখ হাসিনার ন্যাশনাল কনসেনসাস। হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টাতে দেশে আরও 7 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া
2 শিশুই ঢাকা বিভাগের, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া 5 শিশুর 4 জন ঢাকা বিভাগের ও 1 জন রাজশাহীর। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী 12 এপ্রিল সকাল 8টা থেকে 13 এপ্রিল সকাল 8টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে 1371 জনের দেহে। এর মধ্যে 615 জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 729 জন। হাম ও অন্যান্য রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ ইস্যুতে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে অভিযোগ জমা পড়েছে। আর সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস এবং ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর এ আবেদন দাখিল করেছেন। এতে অভিযুক্তদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। আবেদনে বলা হচ্ছে, হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার দায় রয়েছে বলে রাষ্ট্রের সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন মাধ্যমে মতামত ব্যক্ত করেছেন। এছাড়া বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামের টিকা ও সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের তৈরি সমস্যা বলেও মন্তব্য করেছে। সড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এর একটি বড় কারণ গাড়ির ব্লাইন্ড জোন। চালকের চোখে না পড়া এই অদৃশ্য জায়গাগুলোই হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। কিভাবে এই ব্লাইন্ড স্পট এড়ানো সম্ভব তা জানেন না চালকরা। বিশেষজ্ঞরাও বলছেন, এমন সমস্যা সমাধানে প্রশিক্ষণের বিকল্প নেই। সড়ক দুর্ঘটনা শব্দটি আমাদের কাছে আতঙ্কের নাম, কিন্তু সব দুর্ঘটনা কি কেবল অসতর্কতা বা দ্রুতগতির ফল? অনেক সময় চালক সবকিছু ঠিক দেখেও দেখতে পান না পাশের ছোট কোনো গাড়ি বা পথচারীকে। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ব্লাইন্ড স্পট। এটি হচ্ছে গাড়ির চারপাশের সেই অদৃশ্য এলাকা যা আয়নায় ধরা পড়ে না। সাধারণত গাড়ির দুই পাশ, পেছনের বাম্পারের নিচে এবং কখনো সামনের এই ঝুঁকিপূর্ণ এলাকা তৈরি হয়। বিশেষ করে লেন পরিবর্তন, ওভারটেকিং কিংবা গাড়ি রিভার্স করার সময় এই অদৃশ্য জোন হয়ে ওঠে প্রাণঘাতী। আমি ঠিক গাড়ির মাঝখানে আছি, এখান থেকে আমাকে দেখতে হবে লুকিং গ্লাসে ড্রাইভারকে দেখা যাচ্ছে কিনা। আমি কিন্তু এই লুকিং গ্লাসের ড্রাইভারকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা আমার জন্য নিরাপদ। কিন্তু আমি যদি আরেকটু সামনে গিয়ে চাকার একেবারে ঠিক কাছে যদি দাঁড়াই, আমি কিন্তু এখানে ড্রাইভারকে দেখতে পাচ্ছি না, ড্রাইভারও আমাকে দেখতে পাচ্ছে না, অর্থাৎ এটা একটি অনিরাপদ জায়গা, ব্লাইন্ড জোনের মধ্যে পড়েছে। আমি যদি আরেকটু সামনে যাই, একেবারে গাড়ির এই কোনাতেও থেকে ড্রাইভার কোনোভাবে আমাকে দেখতে পাচ্ছে না, অর্থাৎ এই জায়গা দিয়ে যদি কোনো ছোট গাড়ি পাশ কাটাতে চায়, ঠিক এই জায়গায় গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আবার এখানেও কোনোভাবেই দাঁড়ানো যাবে না বা গাড়ি এই জায়গায় আসা যাবে না, এটিও একটি ব্লাইন্ড জোনের মধ্যে আছে, অর্থাৎ যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে। ঠিক এই গাড়ির এই কোণটায় যদি কোনো মানুষ অথবা ছোট গাড়ি আসে, তখনও দুর্ঘটনার কবলে পড়তে পারে, অর্থাৎ এই জায়গায় লাগলেই মৃত্যু নিশ্চিত হতে পারে। অর্থাৎ কোনো বড় গাড়ির 6টি ভিউ মিরর যদি না থাকে, তাহলেই দুর্ঘটনার কবলে পড়তে পারে। আর যদি এই 6টি মিরর থাকে, তাহলে ড্রাইভার সতর্ক যদি হন, তাহলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না। আমাদের তো সাইড দেয় না ছোট গাড়ি, তারপরে ওরা যখন অনেক সময় রেস করে, যেমন এক গাড়ি আর এক গাড়িকে ওভারটেক করার জন্য, মানে ছোট গাড়ি আছে কিনা এগুলি ওরা কেয়ার করে না, ডোন্ট কেয়ার। আমাকে কিন্তু সামনে দেখতে হবে, আবার পেছনে লুকিং গ্লাস আছে, পেছনে দেখি আমি। এখন সে যদি হঠাৎ করে এদিক দিয়ে ঢুকে দেয়, এটা সম্ভব না। আমার চোখটা থাকে ঠিক ওই লুকিং গ্লাসে, আর আপনি দেখা যাচ্ছে এদিক দিয়ে হঠাৎ আসতেছেন, আমি গাড়িটা টান দিছি, আপনাকে বাম্পারের ধাক্কা লাগবে। আর এই কোনাগুলোর মাধ্যমে কিন্তু কার, মোটরসাইকেল এরা ক্ষতিগ্রস্ত হয়। গাড়ি চালানোর সময় তারা লুকিং গ্লাসে এমন যানবাহন বা মানুষ পারাপার হলে দেখতে পান না, যার কারণে ঘটে দুর্ঘটনা। ছোট গাড়ি বা নিচু গাড়ি চালায়, তারা হয়তো বা ওই অবগত থাকে না আসলে এই ড্রাইভারটা যে ওখানে বসে গাড়ি চালাচ্ছে সে আমাকে দেখতে পাচ্ছে না। তড়িঘড়ি করে গাড়ি চালাইতে গিয়ে দেখা যাচ্ছে তারা গাড়ির চাকার তলে পড়ে যায় এবং এই দুর্ঘটনাগুলো ঘটে। অথচ কিন্তু সেখানে আমাদের কোনো হাত নেই, কারণ আমরা তাদেরকে দেখতেই পাইনি। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা এড়াতে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি প্রশিক্ষণের বিকল্প নেই। ম্যানুফ্যাকচারের সাথে আলাপ করে আমাদের বিআরটিসি যখন গাড়ি আনে, বিশেষ করে বিআরটিসি মালিকরা যখন গাড়িগুলো আনে, এই জিনিসগুলো তারা আলোচনা করতে পারে। আই এম শিওর যে এমন প্রযুক্তি দিবে না যে সে ড্রাইভার শুধু এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। তাদেরকে অবশ্যই লাইসেন্স প্রাপ্ত হইতে হবে, আর লাইসেন্স পেতে গেলেই কিন্তু প্রশিক্ষণের ব্যাপারটা চলে আসে।
এবং এই প্রশিক্ষণ ছাড়া কোনো ক্রমেই যাতে এই লাইসেন্স প্রদান না করা হয়, মোটরসাইকেল হোক বা যেই গাড়িই হোক না কেন। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন নয়, প্রয়োজন সচেতনতা। ব্লাইন্ড জোনের মতো অদৃশ্য ঝুঁকি কমিয়ে আনতে বড় গাড়িতে 6টি ভিউ মিরর থাকা আবশ্যক, কিন্তু আমাদের দেশে চলাচলকারী বেশিরভাগ বড় গাড়িতেই এ নিয়ম মানা হয় না। তাই প্রত্যেক গাড়িতে আধুনিক প্রযুক্তির লুকিং গ্লাস লাগিয়ে প্রত্যেক চালক যদি সতর্ক হন তাহলেই কমবে দুর্ঘটনা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের সকল বন্দরে নৌ অবরোধ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, আওতাভুক্ত জলসীমায় কোনো জাহাজ গেলে তা আটক, দিক পরিবর্তন বা জব্দ করা হতে পারে। ইরান এই অবরোধ ভাঙতে চাইলে তাদের অ্যাটাক শিপ ধ্বংস করা হবে বলেও হুমকি দিয়েছেন এই প্রেসিডেন্ট। অবরোধের এই হুমকিকে অবৈধ আখ্যা দিয়ে এটিকে দস্যুতার শামিল বলে উল্লেখ করেছে ইরান। পাশাপাশি ওয়াশিংটনের এমন পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এদিকে ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের ঘোষণার নিন্দা জানিয়েছে রাশিয়া। এছাড়া চীন বলছে, যুক্তরাষ্ট্র কর্তৃক যে কোনো একতরফা অবরোধ বা জোরপূর্বক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে। হরমুজ প্রণালীতে অবরোধের ঘোষণার পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের বেড়েছে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম 8% বেড়ে প্রতি ব্যারেল $104.24 বিক্রি হয়। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড নিয়ে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম 7% বেড়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $70। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা $119 ছাড়িয়ে যায়। তবে গত শুক্রবার পাকিস্তানে শান্তি আলোচনার খবরে তেলের দাম কিছুটা কমে ব্যারেল প্রতি $95 নেমেছিল। দর্শক, এই খবরের মধ্যে দিয়ে শেষ করছে রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। ঐতিহ্যের আলো আর সম্প্রীতির ডাক নিয়ে ফের এলো পহেলা বৈশাখ। 1433 বঙ্গাব্দ বরণে প্রস্তুত সারা দেশ। নতুন বছরের প্রথম দিনেই কৃষকরা হাতে পাচ্ছেন আলোচিত কৃষক কার্ড, থাকছে ঋণসহ অন্তত 10টি সুবিধা। ঢাকায় ফুয়েল পাস চালু হলেও মিলছে না সুফল, পাম্পে জ্বালানি তেলের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা। রেমিটেন্স ম্যাজিকে দাঁড়িয়ে দেশের অর্থনীতি, আমদানি সহ অর্থনৈতিক গতিশীলতার কাজে লাগাতে পরামর্শ। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।